আসসালামু আলাইকুম। শুরু করছি ফরাকত ৬ পর্ব। লিখেছেন শফিকুল হাসান। কণ্ঠে আমি আসমা খাতুন। পুরো আকাশ জ্যোৎস্নালোকিত, অতঃপর তারা ঘেরা পুষ্প শোভিত হয়ে আছে। মাঝে মধ্যে শ্বেতকাঞ্চন মেঘমালা ছুটোছুটি করছে, তবে সেটি ক্ষীণকাল। চোখের ফাঁকি ঝুঁকি মাঝেই সে পেরিয়ে যাচ্ছে। তাল গাছের ডগা থেকে এক দুটি বাবুই পাখি ফুরফুর করে বেরিয়ে পড়ছে। মনে হয় ওরা ভরপুর জ্যোৎস্না রাত দেখে আনন্দে মাতোয়ারা হয়ে গেছে। কুমড়ো ঝাড়ে দল বেঁধে জোনাকি পোকা টিপটিপ করে প্রদীপ জ্বালিয়ে দৌড়াদৌড়িতে মশগুল। ক্ষণিক পর পর ক্ষীণ আওয়াজে ঝিঝি ডাকছে। রাবিহা ঘরে শুয়ে গড়াগড়ি করছে। তার চোখে ঘুম আসছে না। অজানা এক দুশ্চিন্তায় সে বড়ই বিপন্ন হয়ে আছে। নদীর জলে নিরুদ্যম একখণ্ড কচুরিপনা একসময় ভেসে ভেসে সে উজ্জীবিত হয়ে ওঠে। তবু কি তার আদো খ্যাচরা স্বামীর সংসারটা ধকলের পর ধকল পেরিয়ে গুছিয়ে আসবে না? এসব ভেবে ভেবে রাবিহা আধো তন্দ্রায় ঝিমিয়ে আছে। রাত 11টার পর নেসারউদ্দিন রাবিহার ঘরে এসে দরজা টকটক করে কড়া নাড়ছে। দরজায় কড়া নাড়ার শব্দটা রাবিহার কানে বড়ই অপরিচিত মনে হলো। তার কানে শব্দের আওয়াজটা বেশ ঘোলাটে আর বিচ্ছেদযুক্ত মনে হচ্ছে। মিনিট তিনেক পর নেসারউদ্দিন কপট স্বরে রাবিহাকে ডাকছে। রাবিহা, আমি, দরজা খোলো। নেসারউদ্দিন 5-6 দিন পর সে রাবিহার ঘরে এসেছে। এতদিন সে গভীর রাতে বাড়ি এসে তার মার ঘরে বসে বসে ফন্দি আটার গোপন মন্ত্রের সবক নিয়ে ওখানেই ঘুমিয়ে যেত। মা তাকে এমন নিন্দের বিষ কানে ঢেলে দিত, যার উপশম পেয়ে সে প্রণয়নীর স্ত্রীর ঘরে এসে আর ঘুমায়নি। রাবিহা তার স্বামীর গলার স্বর চিনে বিছানা থেকে উঠল। হাই তুলতে তুলতে দরজা খুলে জিজ্ঞেস করছে, আজ বুঝি দরবার হলে কোনো মিটিং ফিটিং হয়নি? কেনই বা কষ্ট করে আমার ঘরে ফিরে এলে? আমি তোমাকে নিয়ে মাঝে মধ্যে খুব ভাবি। যাদেরকে নিয়ে তুমি এত গোল মিটিং আর এত অক্লান্ত পরিশ্রম করছো, ভাগবাটোয়ারার সময় তারা যদি পুরো ফলের শ্বাসটা নিয়ে তোমাকে ছোবড়া ধরিয়ে দেয়, পরিশেষে তুমি কি করবে? আরে কি যে আবল তাবল বলো! তুমি সত্যিই বোকা। তোমার জন্য আমার অসম্ভব মায়া হয়। একটা অবলা নারীকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে কতই না প্রচেষ্টা করা হচ্ছে, আর সেই নারী এই মহা জল প্লাবনের মধ্যে একাই সামান্য খড়কুটো আটকে ধরে বাঁচার কত স্বপ্ন। অথচ যাকে নিয়ে তার বাঁচার স্বপ্ন, সেই জনই তাকে তাড়ানোর জন্য উকিল মুহুরি খুঁজতে চষে বেড়াচ্ছে। এখানে সেখানে শহরগঞ্জে দিওয়ানিশি। কি অদ্ভুত পৃথিবী, তাই না? নেসারউদ্দিন রাবিহার কথা শুনে কিছুটা বিচলিত হয়ে হোঁচট খেয়ে উঠল। অপ্রকাশ্য কথা কি করে তার স্ত্রী জেনে যাচ্ছে? কাকপক্ষী যেখানে ঠাহর করার জো নেই, সেখানে অবলীলায় রাবিহা সব জেনে যাচ্ছে। এ তো দেখছি তুখুর গুপিনী। নেসারউদ্দিন থতমত খেয়ে ঢোক গিললে বলছে, রাবিহা, তোমার আজে বাজে চিন্তা পুরো মাথাটাই গেছে। আমার না গো, তোমার মাথাটাই গেছে। আর শোনো, স্রষ্টা পৃথিবীতে সংসার জগৎ চালানোর জন্য পুরুষের চেয়ে নারীকে কম করে হলেও 10 বছরের বুদ্ধিশুদ্ধি দিয়ে পাঠিয়েছেন। আমাকে তুমি বোকা শাড়িতে বসিয়ে রেখো না। তুমি যদি সত্যিই আমার চোখের জল কপাট খুলে দাও, তবে এই জলস্রোতের আর্তনাদ আরশের মালিক সইবে না। চুপ করো তো, শুধু শুধু অভিশাপ দিচ্ছ। কোত্থেকে যে এসব শাপান্ত শিখেছো কে জানে। আর শোনো, আলমারি আর ড্রয়ারের চাবির গোছাটা আমাকে দাও। এখন থেকে তোমার কাছেই রাখবে? ইদানিং তুমি খুব বেখেয়ালি হয়ে গেছো। দরকারি জিনিসপত্র সব হারিয়ে যেতে পারে। আর শোনো, বাবা যাওয়ার সময় তোমাকে কিছু দিয়ে গেছে? হ্যাঁ, দিয়ে গেছে। কই দেখি? এগুলো তো দেখা যায় না, স্পর্শও করা যায় না। তাহলে কি? অসম্ভব স্নেহ, মায়া আর নির্ভেজাল সীমাহীন ভালোবাসা। এটি কি ছুঁয়ে দেখবে? না, এসব তুমিই নিয়ে থাকো, আমার দরকার নেই। বেহুদাই আর কি আমার পছন্দ না। জানি তো, লাভ ছাড়া মা ছেলে কেউই পা ফেলেন না। সম্বলহীন একজন বৃদ্ধ মানুষ, যার সংসার নামক রাজ্য আছে কিন্তু রাজত্ব নেই। একবার ভেবে দেখেছো সে কতটা অসহায় হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে? সেই ব্যক্তি আমাকে কি মণিমুক্তা দিয়ে যাবে? ছি ছি। রাবিহা, বাবা মাঝে মধ্যে এসব কাণ্ড করে। একটা সত্যি কথা বলবে? বলো। চেষ্টা করব সত্যি বলার। বাবা আমাকে কিছু দিয়ে গেছে এরূপ মন্তব্য জিজ্ঞেস করাকে তোমাকে কে শিখিয়ে দিয়েছে? মা আর আমার বড় বোন নাহারা জিজ্ঞেস করতে বলেছে। ওরা আন্দাজ করেছিল। বেলা শেষে একটা সত্য কথা তোমার মুখ থেকে বের হলো। আমি কি সারাক্ষণ মিথ্যা বলি?
যার উদর হতে তুমি জন্ম লাভ করেছো সেই হলো মিথ্যের একটা আস্ত মূর্তি। তুমি যে সহজে সত্য কথা বলো না সেটা আমি খুব ভালো করেই জানি। সব কথায় মাকে জড়িয়ে কথা না বললে তোমার ভালো লাগে না? বয়োবৃদ্ধ লোকদের বলতে শুনেছি অতি ধ্রুব সত্য কথা শুনতে নাকি মানুষের কাছে জহরের মতোই লাগে। বুড়োদের কথা বাদ দাও। তুমি কি আজ আমার সাথে শুবে নাকি অন্য ঘরে শুবে? শুইতেই তো আসছিলে তো চাবির গোছা দখল নিতে, নেওয়া হয়ে গেছে, এখন মর্জি পাল্টাতে পারো নাই। আসলে তুমি কুটবুদ্ধিতে এত পারদর্শী না, বোকা শ্রেণীর লোকেরা সব গুছিয়ে উঠতে পারে না। আরেকটা কথা জিজ্ঞেস করি, করো। সত্যি বলবে তো? আগে বলো শুনি, তুমি কি সত্যি সত্যি আমাকে ডিভোর্স দিচ্ছ? কে বলল? সারা বাড়ির আকাশে বাতাসে একই কথা ভেসে বেড়াচ্ছে। তাছাড়া তোমার মা সকাল সন্ধ্যা ইশারা ইঙ্গিতে আর ছন্দে ছন্দে আমাকে কত কিছুই জানান দিচ্ছে। রাবিহা, তুমি অনেক সাহসিনী। এমন করে জিজ্ঞেস করছো যেন এটি একটি ছেলে খেলা। আমার কাছে এরূপ মনে হচ্ছে না, হচ্ছে তোমার মায়ের কাছে। এটাকে সে ছেলে খেলা ভেবেই এই খেলায় সে মাতোয়ারা হয়ে খেলছে। তোমাকে একটা সত্য কথা বলি, নির্দ্বিধায় বলতে পারো। তোমার মা, সে যে একজন অসভ্য প্রকৃতির মানুষ, এটা কি তুমি মানো? আমি জানি না, সময় হলে জেনে নিও। আচ্ছা, এই যে তুমি আমাকে ডিভোর্স দিতে যাচ্ছ, তোমার কোনো খারাপ লাগছে না? আমি তো তোমাকে ডিভোর্স দিচ্ছি না, খারাপ লাগবে কেন? কি আশ্চর্য, পরিশেষে তুমিও ভনিতা শিখে গেলে। আরে ধুত্তুরি, রাখো তো তোমার ভনিতা টনিতা, ঘুমাতে যাও তো। আরে ঘুমিও, নতুন বউকে নিয়ে আরামে ঘুমিও। আজ তোমার সাথে কিছু কথা বলেই নেই, আর হয়তো এই সুযোগ নাও হতে পারে। বুঝে গেছি, তুমি আমাকে ঘুমাতে দিবে না, পাগলামি করবেই। সত্যি কোনো পাগলামি করি না। আর কয়টা কথা জিজ্ঞেস করে শুয়ে পড়ব। বলো কি কথা? অসহায় একটি সহজ সরল মেয়েকে বিনা দোষে ডিভোর্স দিয়ে তাড়িয়ে দিচ্ছ, এটি যে কত বড় জঘন্য অপরাধ তোমাদের মা ছেলের মধ্যে কোনো রকম অনুশোচনা হচ্ছে না। রাবিহা, আমি এসবের আগেও নেই পিছেও নেই। যা কিছু হচ্ছে একমাত্র আমার মাই ভালো জানে, মাই বলতে পারবে। তাছাড়া মার সংসারে আমার আবদারের 2 পয়সার দাম নাই। তুমি কি জানো, আমাদের সমাজ একটি ডিভোর্সি নারীকে কেউ কখনো ভালো চোখে দেখে না। এমনকি নিজের বাপের বাড়িতেও তাকে কোণঠাসা হয়ে থাকতে হয়। সবাই তাকে সংসারে বড় বোঝা মনে করে। উঠতে বসতে পাড়া মহল্লার মানুষ তাকে ইনিয়ে বিনিয়ে ছন্দচ্যুতির রাশি রাশি কথা শোনাবে। সে কথার মাঝে থাকবে না কোনো রসবোধ, থাকবে না কোনো লালিত্য, যেটি শোনা মাত্রই শরীরে বিষ প্রয়োগের মতো যন্ত্রণা শুরু হবে। এখন বলো, ওই মুহূর্তে সেই নারীর পৃথিবীতে বিন্দু পরিমাণ বেঁচে থাকার ইচ্ছা করবে? নেসারউদ্দিন রাবিহার কথার কোনো উত্তর দিচ্ছে না। সে বাকরুদ্ধ হয়ে ঝিমিয়ে রইল। কিছু সময় পর ঝিম ধরা ভাব কাটিয়ে নেসারউদ্দিন বলল, একদম না, তবে এর মধ্যে ব্যতিক্রম কেউ থাকতেও পারে। আর তুমিও কিছু না হতেই খামোখা নিজের পেরেশানি বাড়াচ্ছ। দয়া করে তুমি আমার কাছে ভালো থাকার ভান করো না। আর আমি নাটক করি না। খুব রাগ লাগে। মন্দ লোকের মিথ্যাচার সহজে হজম হয়, কিন্তু ভ্যাবদা মানুষের ছলচাতুরির ভাব দেখলে আমার গা ঘিন ঘিন করে। আমি আবার ছলচাতুরির কী করলাম? কথা বাড়িও না, সব জানো, তবু ন্যাকামি করো। মার মতো মিথ্যা অভিনয় ছাড়ো তো। রাবিহা, তুমি মার ভুল কাজের সাথে আমাকেও জড়াচ্ছ কেন? কারণ তুমি মার ডুপ্লিকেট কপি। তার মানে কি? সংক্ষেপে বলবো? হ্যাঁ বলো। খবিশের ছায়া, তুমি আমাকে শুধু শুধু মিথ্যে অপবাদ দিচ্ছ। আমি কি সত্যি সত্যি এতই খারাপ? সাধু তো নও। জেনে রাখো, পাপের শাস্তি শুধু পাপই ভোগ করে না, পাশে থাকা নীরবচারী দরবেশ শ্রেণীর লোকেরাও এ শাস্তি ভোগ করে। তুমি এবং তোমার মা মিলে আমার সঙ্গে যে অন্যায় অবিচার করতে যাচ্ছ, যদি এটি ঘটে যায় উপরওয়ালাও সইবে না। শুধু শুধু বারংবার অভিশাপ দিচ্ছ। না, আমি কাউকে সহজে অভিশাপ দিই না, শুধু জানান দিলাম। মাঝে মধ্যে কেন জানি তোমার জন্য সত্যি আমার খুব মায়া হয়। তোমার মতো এত বোকাচণ্ডী মানুষ আমি আর কখনো একটিও দেখিনি। হয়তো আমি বোকা বলেই আমি আজ সংসারে বোবা হয়ে থাকি। আচ্ছা রাবিহা, বোকা শ্রেণীর মানুষের পাপের শাস্তি বুদ্ধিমানের চেয়ে কম হয় না বেশি? তুমি তো আসল বোকা নও, তুমি হলে ভান জগতের বোকা। রাবিহা, শিগগিরই এই জগৎ থেকে আমি বেরিয়ে যাব। কবে? আমাকে ডিভোর্স দেওয়ার পর। ডিভোর্সের চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো। এসব কিছুই হবে না। আমি তোমার সঙ্গে আছি না?
তুমি কি কোমল বাচ্চাদের মতো আমাকে সান্ত্বনা দিচ্ছ? তোমার এই সান্ত্বনার ভিতরেই আমি এক ধরনের ধোঁকার গন্ধ পাচ্ছি। তাই নাকি? হুম। বুদ্ধিমতীদের নাকের ঘ্রাণ শক্তি এত তীব্র থাকে এটি আমার জানা ছিল না। আজ তো জানলে? হ্যাঁ, জানলাম। রাবিহা, অনেক হয়েছে আজ, থাক। আমার ভীষণ ঘুম পাচ্ছে, অন্যদিন না হয় আবার বলো। আমি জানি তুমি আমার ঘরে আর আসবে না। এটা হয়তো তোমার সাথে আমার শেষ দেখা। আজ এসে নিজের ফাঁদে নিজেই আটকে গেছো। তোমাকে আর একটা কথা জিজ্ঞেস করে শেষ করব। বলো। তোমার মা তোমার বিয়ের জন্য আদা জল খেয়ে মেয়ে দেখাদেখি করছে। শুনলাম পাত্রী নাকি ঠিকও করে ফেলেছেন। আমার ঝামেলা শেষ করে খুব দ্রুত তোমার বিয়ের তারিখ করবে। পাত্রী কি দেখতে খুব সুন্দরী? আমি কি করে বলবো? আমি কি দেখেছি? আমি তো এসবের কিছুই জানি না। আরও শুনলাম মেয়ে নাকি অবিবাহিত। তাহলে বড় ঘরের মেয়ে, বাপের বিরাট অবস্থা। পাত্রীর 14 পুরুষ তালুকদারি করে আসছে। আচ্ছা, মেয়েটিকে তুমি আবার আমার চেয়ে বেশি ভালোবাসবে? সে কি আমার চাইতে তোমার খেয়াল রাখবে বেশি? সে মেয়ে কি আমার মতো তোমাকে রান্না করে যত্ন করে খাওয়াবে? যেসব মেয়েরা স্বামী সংসার থেকে ডিভোর্স হয়ে চলে আসে তাদের কারোর না কারোর বড় ধরনের ত্রুটি থাকে। কেউ বন্ধ্যাত্বের কারণে, কেউ যৌতুকের জন্য, কেউ বা পরক্রিয়া কেলেঙ্কারির জন্য। আমার দোষটা কি? আমি আদৌ জানতে পারলাম না। তুমি দয়া করে বলবে আমার অপরাধটা কি? নেসারউদ্দিনের কোনো সাড়া শব্দ নেই। রাবিহা তার স্বামীর দিকে তাকিয়ে দেখছে। সে বড় বড় নিঃশ্বাস ফেলে নিশ্চিন্তে বিভোর ঘুমে তলিয়ে আছে, গভীর গহ্বরে। রাবিহা এই ঘুম থেকে তাকে আর ডেকে বিরক্ত করছে না। হয়তো কিছুদিন পর স্বামী নামক এই ভূষণ অলংকারটি তার কাছ থেকে হাতছাড়া হয়ে বহু দূর চলে যাবে, জনম জনমের জন্য। পরপারে কি বিধাতা পৃথিবীতে তালাকপ্রাপ্ত স্বামী স্ত্রীর মিলনের বন্দোবস্ত করবে কি?